এএনএম জেএনএম কাট অফ মার্কস 2025 শেষ প্রায় 15-20 দিন থেকে যে ভিডিওটা বানানোর জন্য আমার কাছে সবথেকে বেশি রিকোয়েস্ট এসেছিল। এই মুহূর্তে যারা অ্যাসপিরেন্ট 2025-এর এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এই পরীক্ষাটা দিতে চলেছে, আর হাতে মাত্র কয়েকটা দিন, পরীক্ষার ডেট অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোস্ট রিকোয়েস্ট এই ভিডিওটার জন্যই এসছে, অর্থাৎ এবছরের ক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার জন্য কত নম্বর প্রয়োজন, এএনএম জেএনএম কাট অফ মার্কস 2025। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা যতটা সহজ ভাবে এই জিনিসটাকে, যে কাট অফ মার্কসটা অ্যাকচুয়ালি কেউ একজন এলো বা কেউ এলেন বলে দিয়ে চলে গেলেন যে এই কাট অফ মার্কসটা যাবে এবছর বা এই কাট অফ মার্কসটা প্রয়োজন, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি অতটাও সহজ নয় যতটা স্টুডেন্টরা ভাবে। তবে যেহেতু আমার কাছে রিকোয়েস্ট এসছে, তো আমি চেষ্টা করবো, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কারণ এটাও একটা কম্পিটিটিভ এক্সাম, তো যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে স্টুডেন্টদের মাথায় এইটাই সব থেকে বেশি কাজ করে যে এই পরীক্ষাটাতে আমাকে কত নম্বর পেতে হবে। কারণ যেহেতু এক্ষেত্রে পাস ফেলের কোনো ব্যাপার নেই, প্রত্যেক বছর ডিফারেন্ট কাট অফ যায় একটা নির্দিষ্ট স্কোর পর্যন্ত এবং একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত। কিছু স্টুডেন্ট থাকে যারা গভর্নমেন্ট সিলেক্টেড হয় এবং সরকারি কলেজে চান্স পায়। প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা কৌতূহল থাকে যে কত নাম্বার প্রয়োজন এবছরের ক্ষেত্রে এই পরীক্ষাটা ক্র্যাক করতে হলে। তবে আমার মনে হয় আজকে সেশনটাতে ওই বিষয়টাতে না গিয়ে, অর্থাৎ কত নম্বর প্রয়োজন ওটা ডাইরেক্টলি না বলে, আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের এই মুহূর্তে এটা জানা প্রয়োজন যে এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য আমাকে কত নম্বর পেতে হবে এবং টার্গেট মার্কস আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কত হওয়া উচিত। অর্থাৎ কত একটা স্কোর এই মুহূর্তে আমাকে মাথার মধ্যে রাখতে হবে, যে স্কোরটা যদি আমি এই পরীক্ষাতে এবছর পেতে পারি তাহলে অবশ্যই আমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সেসটা অনেকটা হাই থাকবে। তো চেষ্টা করব আজকের ভিডিওতে, কারণ আমি একবার প্রথমেই বলে দিই, এটা বলা অতটাও সহজ জিনিস নয়, কারণ এই ব্যাপারগুলো ওভাবে বলে দেওয়া যায় না, কারণ কাট অফ মার্কস অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে। অতটাও সহজভাবে এই জিনিসটা নিয়ে চর্চা করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। তবে আমি চেষ্টা করব, যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে রিকোয়েস্ট করেছে এবং যারা অত্যন্ত ভয়ের মধ্যে আছে যে কত এমন পেতে হবে এবছর একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, তো আমি চেষ্টা করব তাদের ভয়টা কিছুটা হলেও অন্তত দূর করা। তো একদম প্রথমে আমাকে জানতে হবে, আমি জানি না আজকের ভিডিওটা কতজন দেখবে, তবে যে কয়েকজন দেখবে বা এই মুহূর্তে যারা দেখছো, আশা করছি অন্তত তোমার হাতে মিনিট 15-20 সময় আছে, যে সময়টা অন্তত আজকের এই সেশনটাকে দেওয়ার জন্য প্রয়োজন। কারণ এই যে কাট অফ মার্কস, অর্থাৎ কত একটা টার্গেটেড মার্কস হতে পারে এবছরের কলেজ পাওয়ার জন্য, এটাকে জানার আগে আমাকে গত বছরের ডাটাটাকে খুব ভালোভাবে জানতে হবে। কারণ আমি গত বছরের ডাটা, একটা অ্যাসপিরেন্ট হিসেবে যদি গত বছরের কি ঘটনা ঘটেছিল এটা যদি না জানতে পারি, তাহলে এবছরের ক্ষেত্রে আমার টার্গেটটা ততটাও ভালোভাবে নেওয়া সম্ভব হবে না। তো একদম প্রথমে বলি যে কাট অফ মার্কস অ্যাকচুয়ালি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কি এমন ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলোর উপর কাট অফ মার্কস ডিপেন্ডেবল হতে পারে। একদম প্রথম যেটা ব্যাপার রয়েছে, যে কাট অফ মার্কস যদি দেখতে হয়, এটা প্রথমত আমাকে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ এবছরের ক্ষেত্রে টোটাল কত স্টুডেন্ট এই পরীক্ষাটা অ্যাপিয়ারিং করতে চলেছে, এটার উপর ভিত্তি করতে হবে। তো সেক্ষেত্রে যদি বলা যায়, মোটামুটি একটা ধরেই রাখতে পারো 2.5 থেকে 3 লক্ষ স্টুডেন্ট এবছরের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা অ্যাটেম্প্ট করতে চলেছে, যেটা গত বছরের ক্ষেত্রে একটু কম ছিল এবং এবছরের ক্ষেত্রে আরো কিছুটা বাড়বে, কারণ দিনে দিনে পরীক্ষার সম্বন্ধে সবাই জানছে। 2 নম্বর, সিট ম্যাট্রিক্স, অর্থাৎ এবছরের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স কত, যেটা একটা অফিসিয়াল সিট ম্যাট্রিক্স অবভিয়াসলি। কারণ আমরা এখন থেকে যে যাই বলি না কেন যে সিট এত হবে অত হবে, কোনো কথাটাই অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নয় যতক্ষণ না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, অর্থাৎ WBJEE থেকে একটা পার্মানেন্ট সিট ম্যাট্রিক্স আমাদের জন্য দিচ্ছে। সেই সিট ম্যাট্রিক্সটাই ফাইনাল সিট ম্যাট্রিক্স, যেটা তোমাদের কাউন্সিলিং শুরু হওয়ার আগে তোমরা পাবে, অর্থাৎ পরীক্ষা হওয়ার আগে সিট ম্যাট্রিক্সের কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ যাই কিছু দেখানো হোক না কেন, সেগুলো সবই অফিসিয়াল ডাটার বাইরে। অফিসিয়াল ডাটা আমরা একমাত্র তখনই পাবো আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর, যখন কাউন্সিলিং স্টার্ট হবে, তো সেই মুহূর্তে আমরা সিট ম্যাট্রিক্স পাবো। আমি যে কারণেই বললাম যে যে জিনিসটা আমরা ওই সময়ে গিয়ে পাবো, সেটার পরিপ্রেক্ষিতে ধরে আজকের কাট অফ মার্কসটা এতটা সহজভাবে বলা কিন্তু সম্ভব নয়, তবে চেষ্টা করছি আমি। নেক্সট হচ্ছে কোশ্চেন পেপার, অর্থাৎ এবছরের ক্ষেত্রে কোশ্চেন পেপার কেমন হবে, কোশ্চেনের হার্ডনেস কতটা কি হবে। আমাদের ক্ষেত্রে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে এই পরীক্ষাটার জন্য, তো সেই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে, কোশ্চেন কতটা হার্ড হবে নাকি কতটা সহজ হবে, অর্থাৎ হার্ডনেস কতটা থাকবে বা কোশ্চেনের লেভেল কতটা থাকবে, সেটার উপরেও কিন্তু কাট অফটা নির্ভর করছে। তো এই 3-4টে জিনিস আছে যেটার উপর অ্যাকচুয়ালি প্রত্যেক বছর এই পরীক্ষাটার কাট অফ নির্ভর করে। তো একদম প্রথমে আমাকে একটা জিনিস সম্বন্ধে জানতে হবে, যে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2024-এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে 2024-এর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল, সেটা আমাকে কিন্তু প্রথমবার জানতে হবে। কারণ 2024-এ অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল সেটা যদি আমি এখন থেকে না জানতে পারি, তাহলে এই ভিডিওটার অ্যাকচুয়ালি মাথা মুন্ডু কিছুই যাবে না বা সঠিকভাবে অতটাও বুঝতে পারবে না, এবং যেখান থেকে তুমি তোমার টার্গেট মার্কস এবছরের জন্য কলেজ পাওয়ার কত একটা নাম্বার তোমাকে টার্গেট করতে হবে এই মুহূর্তে, সেটা তুমি বুঝতেও পারবে না। তো যার কারণে আমি প্রত্যেককে বলবো
আমরা প্রিভিয়াস ইয়ারের ডাটাগুলোকে দেখি, এবং আমি প্রথমেই বলে দিই আজকে আমি যতগুলো ডাটা দেখাবো, স্কোর দেখতে পাচ্ছ একবারে বাম দিকে তোমাদের জন্য স্কোরগুলো লেখা রয়েছে, এবং মিডিলে রয়েছে এএনএম এর র্যাঙ্ক এবং তারপর রয়েছে জিএনএম এর র্যাঙ্ক। অর্থাৎ আমি স্কোর বলবো, এই স্কোরের পরিপ্রেক্ষিতে ওই স্টুডেন্টের এএনএম এ কত র্যাঙ্ক করেছিল এবং ওই স্টুডেন্টটি জিএনএম এ কত র্যাঙ্ক করেছিল। তো এইভাবে আমি দেখাবো একদম 115 থেকে শুরু করে আপ টু 65 বা 60 ঘরে পর্যন্ত আমি প্রত্যেকটা স্কোরের পরিপ্রেক্ষিতে আগে এই রেশিওটা দেখাবো, এবং প্রত্যেককে আগে এই রেশিওটা দেখা প্রয়োজন, কারণ এটা না দেখলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। এবং বলি যে স্কোরগুলো আজকে আমরা দেখাবো এরা প্রত্যেকটা যতগুলো স্কোর আজকে আছে, আমি নিতে পারিনি অতজনের, প্রায় 350-400 জনের এত স্কোর আমার পক্ষে দেখানো সম্ভব নয়, কারণ প্রত্যেকে গভর্নমেন্ট সিলেক্টেড হয়েছে। তো আমি বেশ কিছু স্কোর নিয়েছি, এবং যারা আমাদের ব্যাচে পড়তো শুধুমাত্র তাদেরই স্কোরগুলো আজকে আমি দেখাবো। আমি বাইরের কোনো স্টুডেন্টের, কারণ অনেক স্টুডেন্টের ডাটা আমাদের কাছে থাকে, তো তাদের ডাটা আমি দেখাচ্ছি না। শুধুমাত্র যারা আমাদের ব্যাচে প্রিভিয়াস ইয়ারে 2024 স্টুডেন্ট ছিল, আমি শুধুমাত্র তাদের ডাটাগুলো দেখিয়েই আজকের অ্যানালাইসিসটা করব। এবং বলে রাখি, যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত প্রস্তুতি শুরু করতে পারোনি, বা হয়তো ভাবছো এই তো আর কয়েকটা দিনই রয়েছে, তো এই কয়েকটা দিনের জন্য আর বেকার পড়ে কি হবে, পরের বছর হয়তো পরীক্ষা দেবো, তো এটা বলি যে ভুল ভাবছো। কারণ এই 3-4 মাসের মানে এই কয়েকটা দিনের যে প্রিপারেশনটা বাকি রয়েছে এখনো পর্যন্ত, এই প্রিপারেশনটা কিন্তু যতটা সহজ হবে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এর এই 4 মাসের কম্পিটিশন যতটা, এর পরের বছর অর্থাৎ 2026-এ দাঁড়িয়ে ওই 3-4 মাসের কম্পিটিশনটা কিন্তু আরো কয়েক গুণ বেশি থাকবে। কারণ একটা জিনিস মনে রাখবে, আমি জানি না এটা অনেকে বোকামি করে, কম্পিটিশন কখনো কমে না, কম্পিটিশন বাড়তে থাকে। যারা ভাবছো যে এবছর আর তো 3-4 মাস বাকি, পরীক্ষাটা আর বেকার দেবোই না, বা যাই হোক নিজে বাড়িতে পড়ে পরীক্ষাটা দিয়ে দেবো, পরের বছর ভালো করে কোথাও একটা কোচিং নিয়ে পড়াশুনো করে পরীক্ষাটা দেবো, তো নিজের কঠিন জায়গাটা নিজেই তৈরি করছো। আমার মনে হয় সেই জায়গাতে দাঁড়িয়ে, তো যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এই মুহূর্তে আমাদের এই ব্যাচের অলরেডি ক্লাসের অ্যাডমিশন চলছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে। তো স্বপ্নের উন্নয়ন ব্যাচ 3.0, স্বপ্নের উন্নয়ন ক্র্যাশ কোর্স ব্যাচ 3.0, একদম প্রথমে এই থাম্বনেলের ভিডিওটাকে তোমরা দেখবে, এখানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস বলা আছে। অর্থাৎ এই ব্যাচে আমরা কি কি এমন দেবো যেটার ফিজ রয়েছে, অর্থাৎ টোটাল একেবারে পরীক্ষা পর্যন্ত ফিজ রয়েছে 999 টাকা, ওয়ান টাইম পেমেন্ট তোমাকে করতে হবে। তো ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা ভিডিও লিস্টে গিয়েও দেখতে পারো। প্রথম কমেন্টেও ভিডিওর লিঙ্ক থাকবে এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওই নাম্বারে তোমরা মেসেজ করবে, অ্যাডমিশনের জন্য ডিটেলস পেয়ে যাবে। তবে হ্যাঁ, যদি সিরিয়াস হও, কারণ ওই মেসেজ করে তুমি 5 দিন 10 দিন ওয়েট করবে, ততদিনে অন্যান্য স্টুডেন্টরা তোমার থেকে কয়েক লেভেল এগিয়ে যাবে। সিরিয়াস হলে তবেই যোগাযোগ করো, ক্লাস যদি প্রেফারেবল হয় ক্লাসগুলো দেখো। আমি এটা বলেই দিলাম, কারণ এরপর আমি ভিডিওতে এগিয়ে যাবো, তো এটা হয়তো অনেকে শুনতে পারবে না বা দেখতে পাবে না, যার কারণে আমি বলে দিলাম। এবার আমি পরের ব্যাপারে আসি, যেটা নিয়ে আজকের ভিডিও করব। একদম প্রথমে বলি, প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে 115-র মধ্যে 106 পেয়েছিল, 106.5833। এগুলো প্রত্যেকটাই AWR র্যাঙ্ক, অর্থাৎ অল ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক। অর্থাৎ এই পরীক্ষাটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই দিতে পারে, তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল এরা এই স্কোরগুলো করেছিল। 106 পেয়েছিল, তার ক্ষেত্রে এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 9 এবং জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 10। 99.4167 এএনএম এর, অর্থাৎ যে মেয়েটি 99.4167 পেয়েছিল, তার এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 161, জিএনএম এর র্যাঙ্ক 176। নেক্সট আসি, এরপরে আস্তে আস্তে করে নিচের দিকে স্কোরগুলো এবার নামবে। 92 পেয়েছিল, এও আমাদের ক্যান্ডিডেট। 353 ছিল এর এএনএম এর র্যাঙ্ক এবং 380 ছিল জিএনএম এর র্যাঙ্ক। 88.5833 এএনএম এর র্যাঙ্ক করেছিল 470, জিএনএম এর র্যাঙ্ক করেছিল 512। 88 ঘরে আরো কতগুলো দেখাই, একেবারে দেখো 88 পেয়েছিল, 88.00। এএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক করেছিল 492, জিএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক করেছিল 537। আমি সবগুলো বলছি না, কারণ আমি যেমন বলছি তেমন তোমরা দেখতেও পাচ্ছ, তো সেই কারণে আমি সবগুলো বলছি না। এবং বলে রাখি, এই যে কয়েকটা দেখালাম, এরা প্রত্যেকেই এবছরের ক্ষেত্রে এএনএম সিলেক্টেড। এরা প্রত্যেকেই আমাদের স্টুডেন্ট এবং প্রত্যেকেই এএনএম এর গভর্নমেন্ট সিলেক্টেড। এরা প্রত্যেকেই সরকারি কলেজ অলরেডি হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, এবং এরা এই স্কোর এবং এই র্যাঙ্কগুলো করেছিল। 106 থেকে 87 পর্যন্ত যতগুলো দেখালাম, এরা প্রত্যেকে এএনএম কলেজে সিলেকশন পেয়েছে। নেক্সট, এবার আরেকটু নিচের দিকে যাই। 87 ঘর থেকে আমরা দুটো দেখবো। 87.3333, 529 ছিল তার এএনএম এর র্যাঙ্ক এবং 579 ছিল তার জিএনএম এর র্যাঙ্ক। 87.25, 533 ছিল তার এএনএম এর র্যাঙ্ক, 584 ছিল জিএনএম এর র্যাঙ্ক। 84 ঘর থেকে দেখি, 87 থেকে এবার আরেকটু নিচের দিকে আসি। 84, 84.50 পেয়েছিল। 84.50, 668, 668 ছিল তার এএনএম এর র্যাঙ্ক এবং 737 ছিল তার জিএনএম এর র্যাঙ্ক। এবার 82-তে আসি, অর্থাৎ একটি স্টুডেন্ট 82 পেয়েছিল। তো যে 82 পেয়েছিল সে এএনএম এর র্যাঙ্ক করেছিল 826, জিএনএম এর র্যাঙ্ক করেছিল 927। আমি প্রথমেই বললাম, অন এন অ্যাভারেজ প্রত্যেকটা বছরে প্রায় 2 থেকে 2.5 লক্ষ স্টুডেন্ট এই পরীক্ষাটা দেয়, তো তাদের মধ্যে এরা এই র্যাঙ্কগুলো সিকিউর করে এবং এই স্কোরগুলো এরা সিকিউর করে। 81 ঘরে আছি, যে মেয়েটি 81 পেয়েছিল, 81 পেয়ে তার এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 906 এবং জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1046।
এখানে আমি একটা জিনিস বলি, একটা ভালো ব্যাপার এই জায়গা থেকে আমাকে ফলো করতে হবে, কারণ এটা অ্যানালাইসিসের ব্যাপার। দেখো তাহলে প্রথম যে স্টুডেন্ট 106 পেয়েছিল এবং যে স্টুডেন্টটি 99 পেয়েছিল, তাদের দুজনের মধ্যে র্যাঙ্কের ডিফারেন্সটা দেখো। 106 পেয়ে তার এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 9 এবং 99 পেয়ে তার এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 161। তার মানে ওদিকে ধরো 10 আর এদিকে 161, প্রায় 150 র্যাঙ্কের একটা ডিফারেন্স ছিল জাস্ট এই কয়েকটা নাম্বার। এই মেয়েটা পেয়েছিল 106, এই মেয়েটা পেয়েছিল 99। তার মানে ওই সামথিং অল্প কিছু নাম্বারের জন্য এই ডিফারেন্সটা এসেছিল। তারপর আমরা 99 থেকে যখন 92 এর ঘরে গেলাম, অর্থাৎ প্রায় 7 নাম্বার কম, সেক্ষেত্রে যে ডিফারেন্সটা 150 ছিল, অর্থাৎ 150 ডিফারেন্সটা আরো অনেকটা জাম্প করে 161 থেকে 353 এলো। মানে ধরো এদিকে 150 আর এদিকে 150, প্রায় 200 প্লাস 200 প্লাস র্যাঙ্কের ডিফারেন্স, এবং এর পর থেকে র্যাঙ্কের ডিফারেন্স গুলো এইভাবেই চলতে থাকছে। 88 ঘরে যখন একটা ক্যান্ডিডেট স্কোর করেছিল, 88 পেয়েছিল, তার র্যাঙ্ক ছিল 492, জাস্ট একটা নাম্বার এদিক ওদিক 1 পয়েন্ট সামথিং নাম্বার এদিক ওদিক হয়েছে, অর্থাৎ 87 পেয়েছে, 87.8333, তার র্যাঙ্কটা হয়ে গেছিল 499। তো এইভাবে গেছিল, এবং জিএনএম এর ক্ষেত্রেও র্যাঙ্কের মোটামুটি অন অ্যান অ্যাভারেজ এই ডিফারেন্সটাই দাঁড়িয়েছিল। নেক্সট পরের যে পার্টটা দেখালাম এখানটাতে দেখো, 87 পেয়ে যে মেয়েটা র্যাঙ্ক করেছিল, 87 পেয়ে র্যাঙ্ক করেছিল, জিএনএম এর র্যাঙ্কের কথা বলছি, 584। 87 পেয়ে 584 র্যাঙ্ক করেছিল, একটা মেয়ে 84 পেয়েছে, অর্থাৎ তার থেকে 3 নাম্বার 3 পয়েন্ট সামথিং নাম্বার এদিক ওদিক জাস্ট ডিফারেন্স হয়েছে, তার র্যাঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে 730। তার মানে 584 থেকে জাম্প করে 730 এ গিয়ে দাঁড়িয়েছে, 584 থেকে 730। তার মানে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, আমরা যত আস্তে আস্তে কম স্কোরের দিকে যাচ্ছি, বা স্কোর আস্তে আস্তে যত 115 থেকে ধীরে 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 8 ঘর 7 ঘর 6 ঘরের দিকে আমরা যত যেতে থাকবো, তত স্কোরের ডিফারেন্সটা বাড়ছে। অর্থাৎ আরো কয়েকটা এক্সাম্পল যদি এক্ষেত্রে দেখো, তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হবে। এবার 79 ঘরে আসি। 79.50 যে মেয়েটা পেয়েছিল, তার এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1032 এবং জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1155। 78 এর ঘরে একটা দেখাই, 78.0833, এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1179, জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1322। 77 এর ঘরে একটা দেখাই, 77.3333, 1285 এএনএম এর র্যাঙ্ক এবং জিএনএম এর র্যাঙ্ক ছিল 1440। এবং বাকি এখানে 76 এর ঘরেও তোমরা দেখতে পাচ্ছ, এবং 75 এর ঘরে 76 1454 র্যাঙ্ক এবং 1626 তার জিএনএম এর র্যাঙ্ক। 75 এর ঘরে একটা দেখাই, 75.3333, 1609 এএনএম এর র্যাঙ্ক এবং জিএনএম এর র্যাঙ্ক হচ্ছে 1791। তার মানে দেখো এই র্যাঙ্কের সঙ্গে এই র্যাঙ্কটার একটু ডিফারেন্স দেখো। আমি সাপোজ এই জায়গাটাকে ধরে নাও যে একটা মেয়ে 78 পেয়েছিল এবং একটা মেয়ে পেয়েছে 75, এদের দুজনকে নিয়ে নাও, তাহলে 75 আর 78 মাত্র 3 নম্বরের ডিফারেন্স, মাত্র 3 নম্বরের ডিফারেন্স। এবার এদের স্কোরের এবার এদের র্যাঙ্কের ডিফারেন্সটা দেখো। এদের র্যাঙ্কের ডিফারেন্সটা এসছে 1271, এটা 1271, আর যে মেয়েটা 75 পেয়েছে তার জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1791। তার মানে 1271 এবং 1791 র্যাঙ্কের ডিফারেন্সটা বুঝতে পারছো। 3 নম্বরের হেরফের হচ্ছে তাদের স্কোরে, এবং র্যাঙ্কের ডিফারেন্সটা প্রায় 1271 এবং 1791, প্রায় প্রায় একটা 500 থেকে 600 র্যাঙ্কের ডিফারেন্স। কত নম্বরের জন্য? মাত্র 3 নম্বরের জন্য। এবং এই ডিফারেন্সটা এর পরে যত আমরা দেখতে থাকবো, অর্থাৎ যত স্কোর কমতে থাকবে, আরো এই ডিফারেন্সটা এগিয়ে যেতে থাকবে। 73.75 স্কোর করেছিল, 1875 এএনএম এর র্যাঙ্ক, 2089 জিএনএম এর র্যাঙ্ক। 72 72.8333, 2057 এএনএম এর র্যাঙ্ক, 2288 জিএনএম এর র্যাঙ্ক। 71 এর ঘরে একটা দেখি, 71 পেয়েছিল, 71 পেয়েছিল যে মেয়েটি, তার এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 2497 এবং জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 2770। যে মেয়েটা 70 পেয়েছিল, 70.0833, তার এএনএম এর র্যাঙ্ক ছিল 2755 এবং জিএনএম এর র্যাঙ্ক ছিল 3036। এখানটাতেও যদি দেখো, তাহলে একটা 70 এর স্কোর 70, এর স্কোর 73, তাহলে এখানেও 3 নম্বরের ডিফারেন্স। 2089 ছিল এর র্যাঙ্ক হয়েছে 3036। তাহলে 2089 থেকে ধরে নাও 2000 থেকে 3000, প্রায় 1000 র্যাঙ্কের ডিফারেন্স। তাহলে এখানটাতে দেখো, তাহলে এখানে র্যাঙ্কের ডিফারেন্সটা কত হলো না, 1000 র্যাঙ্কের একটা ডিফারেন্স দেখা গেছে। কখন? যখন আমরা 7 ঘরে আছি। 7 ঘরে যখন আমরা আছি, 3 নাম্বার 3 মার্কসের কম বেশির উপর ভিত্তি করে কত র্যাঙ্কের ডিফারেন্স দেখা গেল? প্রায় 1000 র্যাঙ্কের ডিফারেন্স। বাট যখন আমরা 8 ঘরে ছিলাম, যখন আমরা এই 75 থেকে 79 80 এই জায়গাটার মধ্যে ছিলাম, যে মেয়েটা পেয়েছিল 78 এবং আরেকটা মেয়ে পেয়েছিল 75, অর্থাৎ এদের মধ্যেও 3 নম্বরেরই ডিফারেন্স ছিল, কিন্তু যেহেতু এদের স্কোর গুলো একটু হাই, সেক্ষেত্রে র্যাঙ্কের ডিফারেন্সটা মোটামুটি একটা 600 মতো দাঁড়িয়েছিল, অর্থাৎ 600 র্যাঙ্কের ডিফারেন্স ছিল। যেটা আমরা পরের বারে যখন গেলাম, সেই র্যাঙ্কের ডিফারেন্সটা 1000-এ গিয়ে দাঁড়ালো, অর্থাৎ 400 র্যাঙ্কের ডিফারেন্স জাম্প করছে। জাস্ট এই জিনিসটাকেই তোমাকে বুঝতে হবে। এরপরে আরো দেখাই কিছু। 69 পেয়েছিল, একেবারে 69 পেয়েছিল, তার এএনএম এর র্যাঙ্ক ছিল 3084 এবং জিএনএম এর র্যাঙ্ক ছিল 3409। এবং বলে দিই, যে কয়েকটা র্যাঙ্ক এবং স্কোর আমি দেখাচ্ছি, এর বাইরে আরো আছে, এরা প্রত্যেকেই কলেজ পেয়ে গেছে, প্রত্যেকে এরা গভর্নমেন্ট সিলেক্টেড। এবার 69 এর পরে 68 দেখাই। একটা মেয়ে 68 পেয়েছিল,
তো তার এএনএম এর র্যাঙ্ক ছিল 3399 এবং জিএনএম এর র্যাঙ্ক ছিল 3749। 68 এর পরে 67 এ আসো, 67.0833, 3735 এবং 4113। এরপর 65 তে আসি, একটা মেয়ে 65 পেয়েছে, তো তার এএনএম এর র্যাঙ্ক হয়েছে 4624 এবং জিএনএম এর র্যাঙ্ক হয়েছে 5092। এখানে একটু দেখা যাক র্যাঙ্কের ডিফারেন্সটা কতটা দাঁড়াচ্ছে। তাহলে এ পেয়েছিল 69 অর্থাৎ 69 পেয়েছিল এবং এই মেয়েটি পেয়েছিল 68, অর্থাৎ এদের দুজনের যদি রেশিও করা হয় কত মার্কসের ডিফারেন্স আছে? একেবারে পুরোপুরি 1 মার্কসের ডিফারেন্স, অর্থাৎ 1 নম্বর কম বেশি এরা দুজনে পেয়েছে। এবার র্যাঙ্কের ডিফারেন্সটা দেখো, 3409, 3749। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এদিকে 400 এবং এদিকে 749, প্রায় 350 র্যাঙ্কের ডিফারেন্স এখানেই দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক 1 নাম্বারের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা এই 65 থেকে 69 এই ঘরের মধ্যে রয়েছি বা এই স্কোরের অ্যাভারেজের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এদের র্যাঙ্কের ডিফারেন্সটা দাঁড়াচ্ছে পার 1 নাম্বারে 350 র্যাঙ্কের ডিফারেন্স দাঁড়াচ্ছে। এবার 65 সাথে এর দেখো, 65 সাথে 68, অর্থাৎ একটা মেয়ে পেয়েছিল 65, এই মেয়েটি পেয়েছিল 65 এবং এই মেয়েটি পেয়েছিল 68, অর্থাৎ এদের মধ্যে স্কোরের ডিফারেন্স কত? 3 মার্কসের ডিফারেন্স, অর্থাৎ 3 নম্বর এরা কম বেশি পেয়েছে। 3 নম্বর কম বেশি পাওয়াতে এদের র্যাঙ্কের ডিফারেন্সটা কত দাঁড়িয়েছে? এর র্যাঙ্ক ছিল 3749, এর র্যাঙ্ক দাঁড়িয়েছে 5092। 3700 ধরো, এটাকে ধরো যে 3500 ধরে নাও, আর এক্ষেত্রে 5000, তার মানে প্রায় 1500 র্যাঙ্কের ডিফারেন্স গিয়ে দাঁড়ালো। তাহলে ব্যাপারটা আশা করছি মাথায় গেল যে যত এর আগে আমরা যে দুটো পেজ দেখলাম, এখানে 3 নাম্বারের জন্য র্যাঙ্কের ডিফারেন্স দাঁড়িয়েছিল 600, যখন আমরা এই 78 79 এই জায়গাটার মধ্যে ছিলাম। এর আগে যদি আমরা এটাও দেখে নিই যে এই মেয়েটা পেয়েছিল 80, এই মেয়েটি পেয়েছিল 80 এবং 83 ঘরে কেউ নেই, ধরে নাও 84, এই পেয়েছিল 84, ঠিক আছে? তো তাহলে এদের মধ্যে 4 মার্কসের একটা ডিফারেন্স ছিল, 4 নাম্বারের ডিফারেন্স ছিল। দেখা যাক 4 নাম্বার ডিফারেন্সে এদের র্যাঙ্কের তফাৎটা কত হয়েছিল, 737 আর 1044, প্রায় মোটামুটি যদি দেখা হয় প্রায় 300 র্যাঙ্কের একটা ডিফারেন্স ছিল, বেশ। এবং তারপরে যখন আমরা 7 ঘরে ছিলাম, পার 3 নম্বরের ডিফারেন্সের র্যাঙ্কের ডিফারেন্স দাঁড়িয়েছিল 600। এরপর ধীরে ধীরে যখন আমরা আরো গেলাম 70 থেকে 73 এর জায়গাতে গেলাম, এই জায়গাটাতে পার 3 নম্বরের জন্য 1000 র্যাঙ্কের ডিফারেন্স দাঁড়ালো। এবং যখন আমরা 6 এর ঘরে গেলাম 65 থেকে 69 এর মধ্যে পার 3 নম্বরের জন্য র্যাঙ্কের ডিফারেন্স দাঁড়ালো 1500। তার মানে এরপরে যদি আমরা আরো পেছনের দিকে যাই, আমি ডাটা রাখিনি, 65 পর্যন্তই রেখেছি। কেন রাখিনি আমি সেটাও আজকে বলে দেবো, কারণ আমার মনে হয় এটা নিয়ে ভয় না পেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে একটা টার্গেট মার্কস ফিক্স করা উচিত, যে নাম্বারটা আমাকে ভাই এবছর পেতেই হবে, এর বাইরে আর কোনো কথা নেই। আমি কম্পিটিশনে লড়াই করার জন্য এসেছি, আমি একটা কম্পিটিশনের মধ্যে দাঁড়িয়ে আছি, তো আমার খামোখা ভয় না পেয়ে আমি ভয় পেয়ে যাবো বাবা এত নাম্বার পেতে হবে, এটা মাথা থেকে বের করে দিয়ে এটাকে মাথায় ঢুকিয়ে নাও যে হ্যাঁ আমাকে ওই নাম্বারটা পেতেই হবে, এবং এখন থেকে যেটার জন্য আমি একেবারে কনফার্ম হয়ে গেলাম যে এটা আমাকে পেতে হবে, যে কোনো ভাবেই হোক আমাকে পেতে হবে, তার জন্য সঠিক পরিশ্রম এবং সঠিক স্ট্র্যাটেজিটা এখন থেকে আমাকে চালাতে হবে। সোজা কথা এটাই। তো এর থেকে আমি কমে আর যাইনি, কারণ এর থেকে যত কমে যাবে তত র্যাঙ্কের ডিফারেন্স বাড়তে থাকবে। একটা জায়গাতে গিয়ে দেখবে যখনই তোমরা 60 এর ঘরে চলে যাবে, অর্থাৎ 60 মার্কস, 55 থেকে 60 এর মধ্যে ওই জায়গাটাতে যখন চলে যাবে ওই জোনটাতে, তখন দেখবে পয়েন্ট সামথিং মার্কসের জন্য 1500 র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে। এই মুহূর্তে দেখছো 3 নাম্বারের জন্য 1500 র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে, তখন দেখবে পয়েন্ট সামথিং মার্কসের জন্য 1500 র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে। তো যত নিচের দিকে যেতে থাকবে খেলাটা এইভাবেই তোমাদের সামনে আসবে। তো এইটা হচ্ছে ব্যাপার, এবং এই জায়গাটা পর্যন্তই হচ্ছে ডেঞ্জার জোন, অর্থাৎ এর পরে থেকেই ডেঞ্জার জোনটা এখানে শুরু হবে, এরপর থেকেই ডেঞ্জার জোন শুরু, অর্থাৎ এরপরে যারা থাকবে তারা ধীরে ধীরে ডেঞ্জার জোনের মধ্যে যাবে। ডেঞ্জার জোন মানে কি? মানে ওটাই র্যাঙ্কের ডিফারেন্স বাড়বে, প্রচুর পরিমাণে লড়াই হবে, কম্পিটিশন একটা হাই ফাই জায়গাতে পৌঁছে যাবে। এবার বলি এই হচ্ছে টোটাল ব্যাপার। এবার এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, কারণ তোমরা জানো এই পরীক্ষাটার ক্ষেত্রে জেনারেল রয়েছে, ওবিসি এ, ওবিসি বি রয়েছে, ইডব্লিউএস রয়েছে, সিভিল ডিফেন্স রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে এবং ওপেন যাদেরকে আমরা জেনারেল বলি তারাও রয়েছে। তো এই এতগুলো ক্যাটাগরি মিলে সমস্ত কিছু নিয়ে এই পরীক্ষাটা হয়। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সিকিউর নাম্বার কি হতে পারে তোমরা অলরেডি প্রত্যেকে জেনেই নিলে যে কি হয়েছিল গত বছরের ঘটনার ক্ষেত্রে কি হয়েছিল। তো আমি একদম সোজাসুজি একটা কথা বলে দিই, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে টার্গেট করতে চাইছো তাদের টার্গেটটা এটাই হওয়া উচিত, যাদের একেবারে কনফার্ম এটা যে আমাকে এএনএম পেতেই হবে, এবং যারা এটা চাইছো যে আমাকে জিএনএম পেতে হবে এবং আমি জিএনএম করব, আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের টার্গেটটা এটা হওয়া উচিত। যারা এএনএম করতে চাইছে কোনো চিন্তা ভাবনা না করে 85 প্লাস স্কোর তোমাকে করতেই হবে, 85 প্লাস তোমাকে যে কোনো ভাবে পেতেই হবে। তুমি যদি 85 প্লাস পাও, তুমি যে কোনো ক্যাটাগরিরই হও না কেন, তুমি যেই ক্যাটাগরি হও না কেন, তোমার এএনএম এর সিলেকশন কনফার্ম।
আপাতত মোটামুটি এটা ধরে রাখতে পারো। এবং জিএনএম এর ক্ষেত্রে বলে রাখি, জিএনএম এর ক্ষেত্রে যারা 68 প্লাস অর্থাৎ 68 প্লাস এটা যারা স্কোর করতে পারবে তারা জিএনএম এর ক্ষেত্রে সিলেকশনে কনফার্ম থাকতে পারো। এবং এই টার্গেট মার্কসটা নিয়ে আমাকে চলতে হবে। তুমি ধরেই নাও আমাকে এখানে 90 মানে 90 আমাকে এখানে পেতে হবে এবং আমাকে এখানে 70 পেতে হবে, এটা ওভারঅল তুমি ধরে রাখতে পারো। এবার সাবজেক্ট ওয়াইজ আমাকে দেখতে হবে, কারণ আমাদের যে কয়েকটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ ব্যাপারগুলোকে ফিক্সড করতে হবে। তাহলে আমাকে যদি সাবজেক্টগুলো বলা হয় যে আমার ক্ষেত্রে লাইফ সায়েন্স আছে, লাইফ সায়েন্স থেকে রয়েছে আমার 50 নাম্বার, ফিজিক্যাল সায়েন্স থেকে রয়েছে আমার 25 নাম্বার, ইংলিশ থেকে রয়েছে আমার 15 নাম্বার, ম্যাথ থেকে রয়েছে আমার 10 নাম্বার, লজিক্যাল রিজনিং বা এলআর পার্ট থেকে রয়েছে আমার 5 নাম্বার এবং জিকে পার্ট থেকে রয়েছে 10 নাম্বার। তো এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে আমাকে পেতে হচ্ছে কত, আমাকে এএনএম পেতে হলে আমাকে 90 পেতে হবে বা 85 প্লাস পেতে হবে এবং জিএনএম এর জন্য আমাকে 70 পেতে হবে। এবার আমাকে এই জায়গা থেকে সাবজেক্ট ওয়াইজ টার্গেট মার্কসকে ফিক্স করতে হবে যে আমাকে কোন সাবজেক্ট থেকে কত পেতে হবে ওই স্কোরটাকে করার জন্য। তাহলে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট মিলিয়েই 75 নাম্বার রয়েছে। তোমার লাগবে কত, তোমার জিএনএম কলেজ পেতে 70 নাম্বার লাগবে। এই দুটো সাবজেক্টেই 75 নাম্বার রয়েছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম তোমাকে 45 প্লাস এখানে তুলতেই হবে, 45 প্লাস তোমাকে এখানে তুলতেই হবে। এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম 18 থেকে 17 নাম্বার, 17 থেকে 18 নাম্বার তোমাকে পেতেই হবে মিনিমাম। তাহলে এদিকে ধরে নাও 45, এদিকে 18, ইংলিশে 15-র মধ্যে তোমাকে এখানে পেতেই হবে মিনিমাম 10 নাম্বার। ম্যাথের ক্ষেত্রে তুমি 5 নাম্বার পেলেও কোনো অসুবিধা নেই। জিকের ক্ষেত্রে আমি ধরছি না, কারণ জিকে কি দেবে কেউ জানে না। তবে হ্যাঁ, লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে 3-4টে তো পারবে, 3-4টে লজিক্যাল রিজনিং যে কেউ পারবে, খুব বিরাট কিছু লজিক্যাল রিজনিং পড়ে না, তো সেক্ষেত্রে তোমরা পারবে। তাহলে এই রেশিওটাকে যদি আমি রাখি, তাহলে এই স্কোরটাকে যদি একেবারে হিসাব করে নাও যে আমি এই টার্গেট নিয়ে যদি চলি যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি 45 পাবো, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ধরো আমি 18ই পেলাম, ইংলিশের ক্ষেত্রে আমি 15তে 10 পেলাম, ম্যাথে 5 পেলাম এবং লজিক্যাল রিজনিং এ আমি 3 পেলাম, তাহলে আমার স্কোরটা কত দাঁড়াচ্ছে 80। যদি আমি এইভাবে চলি আমার স্কোরটা দাঁড়াচ্ছে 80, অর্থাৎ যদি আমি 80 পাই তাহলে আমি জানি যে আমি জিএনএম এর ক্ষেত্রে সিলেকশন কিন্তু পেয়ে যাবো। এবার আমাকে এএনএম পাওয়ার জন্য 90 মার্কসের টার্গেট করতে হবে। তার মানে এই জায়গাগুলোতে এখানে 50-এর মধ্যে তোমাকে 45টাকে আরো কিছুটা বাড়াতে হবে এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা 17-18 ছিল একে আরো কিছুটা বাড়াতে হবে, একে 20 প্লাস করতে হবে, ইংলিশের ক্ষেত্রেও কিছুটা বাড়াতে হবে, ম্যাথের ক্ষেত্রেও কিছুটা বাড়াতে হবে, জিকের ক্ষেত্রেও কিছুটা বাড়াতে হবে এবং সেই হিসেবে তোমাকে 90 মার্কসের টার্গেটটাকে ফিক্স করতে হবে। ঠিক আছে, তো টার্গেট ফিক্স করে পড়াশোনা করো, ওরম অগোছালোভাবে পড়াশোনা করো না, এটাই করে দেবো ওটাই করে দেবো এরম ভাবে কখনো হয় না। টার্গেট ফিক্স করে যে এই সাবজেক্ট থেকে আমাকে এতটা নাম্বার পেতেই হবে, একদম সেইভাবে এখন থেকে পড়াশোনা আমাকে করতে হবে। তো এইটুকুই বলার ছিল আমার আজকে, আর বিশেষ কিছু বলার নেই। তো আমি টার্গেট মার্কসটা বলেই দিলাম যে এবছরের ক্ষেত্রে মোটামুটি একটা টার্গেট মার্কস কত হতে পারে একটা গভর্নমেন্ট সিলেকশন পাওয়ার জন্য, এনএম জেএনএম কাট অফ মার্কস 2025, এইটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি অ্যানালাইসিস ভালো লাগে, কারণ এটার জন্য অনেকটা পরিশ্রমের ব্যাপার ছিল, তো যেহেতু রিকোয়েস্টেড ভিডিও ছিল, কারণ আমি পরীক্ষার আগে এই সমস্ত ভিডিও কোনোবারই বানাই না, জাস্ট তোমাদের রিকোয়েস্টে এটুকু বানানো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিও। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।